সমবেত বন্ধুগণ, আপনারা জানেন আহমদ ছফার মৃত্যুর পর 25 বছর পার হচ্ছে। 2001 সন থেকে এখন 2026। আমরা এই অনুষ্ঠান বছরে একবার করি এবং 2-1টা বছর করা যায়নি নানা কারণে। প্রায় ধরেন 20-22 বছর আমরা এই বক্তৃতা আয়োজন করতে পেরেছি। এখন বক্তৃতা কে কোন বিষয় দেবেন সেটা কিন্তু আমরা নির্ধারণ করি না। বক্তাকে বলি যে আমরা বক্তা নির্বাচন করি, আপনি আপনার বিষয় নির্বাচন করেন। এখানে যারা হাজির আছেন, আমরা এখানে দুই ধরনের লোক আছি। অনেকটা বিল ক্লিন্টনের কথার মতো মনে হবে যে যারা আহমদ ছফাকে দেখেছেন এবং যারা আহমদ ছফাকে দেখেননি, এই দুই গ্রুপে আমরা এখানে বিভক্ত আছি। মনে হয় এখানে যারা আসছে এরা অনেকে আহমদ ছফাকে দেখেছে, কেউ কেউ তরুণেরা দেখেন না। আশ্চর্য দেখলাম যে এই হচ্ছে আহমদ ছফার নামে আমরা যত সভা আয়োজন করেছি তার মধ্যে সবচেয়ে কম মানুষ হয়েছে আজকের এই সভায়। তার মানে এতে আহমদ ছফার চাহিদা কমে যায় নাই, আমাদের যোগ্যতা কমে গিয়েছে। এটা অন্য কারো আয়োজন করা দরকার। এখন আমি মনে করি আমরা যোগ্যতা হারিয়ে ফেলেছি। এতে আমি কোনো রকমের পরিতাপেরও দেখি না, পরিহাসের কিছু দেখি না। তো আজকের বিষয় সম্পর্কে আমার বন্ধু মোহন রেহান যেহেতু একটা আপত্তি তুলেছেন, এটা নিয়ে বোধহয় সভা করার দরকার নেই। জিনিসটা বলা হচ্ছে আহমদ ছফার মৃত্যুর পরে অনেকে তার সঙ্গে স্মৃতিকথা লিখেছেন, অনেকে তার সাক্ষাৎকার বের করেছেন যেগুলো তার জীবনকালে বের হয়নি। তো সেইগুলোর সত্যি কি না এটা সন্দেহ যে কেউ করতে পারে। অনেকেই বই সম্পাদনা করেছেন। এখানে সাখাওয়াত টিপু আছেন, উনি একটা বই সম্পাদনা করেছেন, বাছাই তার সাক্ষাৎকার। নাসির আলী মামুন করেছেন। মোর্শেদ শফিউল হাসান এবং সোহরাব হাসান মিলে প্রথম আহমদ ছফার স্মারকগ্রন্থ 2003 সনে বের করেছেন। এইগুলি অগ্রণী কাজ, ভুল ত্রুটি সবারই থাকে। একদম এই শেষের দিকে মহিউদ্দিন আহমদ যে স্মৃতিকথাটা লিখেছেন সেটা যেহেতু প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, সেটা অনেক বেশি বাজার পেয়েছে। তো নুরুল আনোয়ারের মনে হয়েছে সেটার সম্পর্কে একটা সমালোচনা লেখা দরকার। আমাকে যখন বইটা নুরুল আনোয়ার দিলেন, তা আমি বললাম যে এই বইয়ের সার কথাটাকে বক্তৃতাকারে লিখলে ভালো হয়। বইটা তো প্রায় 150-250 পৃষ্ঠা। তখন এই ছোটো বক্তৃতা, আনোয়ার যদি বক্তৃতাটা পাঠ করতেন আমার মনে হয় অনেক বেশি গোছানো হতো। আমি বলছি আনোয়ার আমাকে খানিকটা হতাশ করেছেন আজকে, যে বক্তৃতা যেভাবে হওয়া উচিত সেভাবে হয়নি। কারণ কী, ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলি আনোয়ারের ভুল হলো কোথায়। মহিউদ্দিন সাহেব তাকে ফোন করলেন একদিন যে আমি কনফিউজ। কেন ফোন করেছিলেন ওই কথাটা আর বলেনি। ফোন করলেন, পত্রিকায় খবর বেরিয়েছে আহমদ ছফার কবর সাধারণ কবরস্থান মিরপুর থেকে সরানো হবে বুদ্ধিজীবী কবরস্থানে। যিনি বই লিখেছেন তিনি জানেন না যে আহমদ ছফার কবরস্থান কোথায়। এটা একটা গুরুত্বপূর্ণ খবর। বলে আমি কনফিউজ, আমি তো মনে করেছিলাম আহমদ ছফাকে বুদ্ধিজীবী কবরস্থানেই সমাহিত করা হয়েছে। মহিউদ্দিন আহমদ জানতেন না যে আহমদ ছফাকে বুদ্ধিজীবী কবরস্থানে কবর দিতে দেওয়া হয়নি। 2001 সনের আমাদের বন্ধু ঘোষক জহিরুল ইসলাম কোচিও একটা ছোট ভুল করেছেন। আহমদ ছফার মৃত্যু হচ্ছে 28শে জুলাই 2001, 30শে জুলাই নয়। সো সেই 28শে জুলাইয়ের আহমদ ছফাকে কবর দিতে গিয়ে যে লাঞ্ছনার শিকার আমরা হয়েছিলাম, যে তাহলে হচ্ছে আহমদ ছফাকে বুদ্ধিজীবী কবরস্থানে দেওয়া হয় নাই, আহমদ ছফা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেটার স্বীকৃতি নাই। ফলে তাকে, যে আহমদ ছফা সারা জীবন ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করেছেন বলা যায়, জেহাদ বলবো নাকি ধর্মযুদ্ধ বলবো, বলেছেন, সেই আহমদ ছফার কবর দিতে হলেও ঘুষ দিতে হয়েছে। অত ওখানে একটা কবরের জায়গা পেতে তুরাগের তীরে। তো এত বছর পরে যখন 2024 সনের 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তন হলো, তখন স্বাভাবিকভাবেই নতুন আলোচনা হলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হয়েছিলেন তার উদ্যোগেই তিনি বললেন যে আহমদ ছফার কবরটা তো বুদ্ধিজীবী কবরস্থানে দেওয়া উচিত। তখন নুরুল আনোয়ার আবেদন করলেন, সেইটা এখনও বাস্তবায়িত হয়নি। তো মহিউদ্দিন সাহেব যে ফোন করে বললেন যে আমি তো জানতাম না ছফার কবর কোথায়, আজকে তিনি তার উপর একটা বই লিখে বসেছেন। তাতে বোঝা যায়, লেখকের ইংরেজিতে বলে ইনঅথেন্টিসিটি, ব্যাড ফেথ, সেটার একটা প্রমাণ পাওয়া যায়। আর বাকি কথা বলার দরকার নেই। আর হচ্ছে এখন আসুন, এখন আহমদ ছফা সম্পর্কে যখন আমরা নানা কথা বলি, আহমদ ছফারও কিছু দোষ আছে। সেটা যে তিনি নানা বিষয়ে নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন। ছোট বয়সে সবাই আমরা কবিতা লিখি, তিনিও কবিতা লিখতেন। তারপরে তিনি ছোট গল্প লিখেছেন। তারপরে তিনি ইতিহাসের বই লিখেছেন, সিপাহী যুদ্ধের ইতিহাস লিখেছেন বিএ পাশ করার সময়, সেটা পরে প্রকাশিত হলো। তারপরে তিনি উপন্যাস লিখেছেন, উপন্যাসিকা লিখেছেন। একটা উপন্যাস চ্যালেঞ্জ করে লিখেছেন সূর্য তুমি সাথী, 60-এর দশকে 1967 সনের দিকে বেরিয়েছে। বাচ্চাদের বই লিখেছেন দোলো আমার কনক চাপা, সেই বইয়ের আবার নতুন এডিশন হয়েছে, সেখানে একজন একটা গল্প ফেলে দিয়েছে।
আশ্চর্য ব্যাপার। মানে অনেক রকমের জুয়াচুরি প্রকাশনা জগতেও ঘটে। দ্বিতীয় সংস্করণে একটা গল্প বাদ দিয়েছে, কোনো কথা নাই, কারণ ছাপার মধ্যে কাগজ শর্ট হয়েছিল। এর নানা রকম ব্যাপার বিষয় আছে। তারপরে কি 1970-এর দশকে আহমদ মুস্তফার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় 1976 সনে। তখন তিনি 2-3টা বই একসাথে লিখছিলেন। তিনি ফার্স্ট অনুবাদ শুরু করেছেন, বাঙালি মুসলমানের মৌন লিখেছেন, একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা লিখছেন, আবার শিলতি সুলতান সম্পর্কে তিনি তখন গবেষণা করতেছেন, লেখা শুরু করেননি। গো হাকিম বলে একটা কবিতার বই উনি লিখেছিলেন, কাহিনী কাব্য বাচ্চাদের জন্যে। এই ধরনের কাব্য, এই ধরনের চিন্তা কল্পনা বাংলা সাহিত্যে খুব বেশি নেই। বিদেশি সাহিত্য আপনি পাবেন কিনা সন্দেহ। মানে যদি ব্যঙ্গ হিসেবে দেখেন, গালিভার্স ট্রাভেলসের সাথে তুলনা করা যায়। যদি এটা পদ্যে লেখা এবং নিখুঁত পদ্যে, যারা আহমদ মুস্তফার কবিতা নিয়ে আলোচনা করেন তারা এটা নিয়ে মোটে আলোচনাই করেন না। গো হাকিম একটা মানুষের বাচ্চা না হয়ে একটা গরুর বাচ্চা কী করে আস্তে আস্তে হাকিম হলো, পরিণত হলো, সেটাকে পড়িয়ে। অর্থাৎ আপনি যদি একজন বিচারককে গো বলেন খুব খারাপ হবে, কিন্তু গরুকে বিচারকের আসনে বসাতে কোনো খারাপ হবে না। আহমদ মুস্তফার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। কিন্তু এখনও দেখেন আপনার পেটে খিল ধরে যাবে। এক ভদ্রলোক তার বাচ্চাকে মাস্টারের কাছে দিয়ে আসছে, একটু পড়ায় শোনায় মানুষ করেন, বাচ্চা আবার গরুর বাচ্চা। সেই ভদ্রলোক তাকে পড়াশোনা করে LLB পাশ করিয়ে উকিল বানিয়েছে, উকিল থেকে তিনি জাজ হয়েছেন। এই ভদ্রলোক তার বাচ্চার খবর নেওয়ার জন্য যখন গেছেন ভদ্রলোকের বাড়িতে, বলে আপনার বাচ্চা তো এখন হাকিম, ওখানে গিয়ে দেখে আসেন। তখন খড় বিছালি নিয়ে নিজের বাচ্চাকে খাওয়ানোর জন্য সে আদালতে গেছে, সেখানে তাকে আবার ঘুষ দিতে হয়। অদ্ভুত সব ব্যাপার সেখানে আছে। 1977 সনে লেখা এটা বাচ্চাদের জন্যে। তারপরে তিনি আরও বহু বই লিখেছেন, আমি সব বলে না। শেষ দিকে এসে তিনি কবিতার বই বের করেছেন। সেটা কী বই? ওই যে লেনির ঘুমোবে আবার, সেখানে একটা অদ্ভুত কবিতা আছে, কবি ও সম্রাট। আমাদের এই সময়ে ভালো কবি কারা, এটা নিয়ে আপনাদের রুচি অনুসারে আপনারা 50 জন কবি পাবেন। জীবনানন্দ দাশ যে ভালো কবি ছিলেন সেটা রবীন্দ্রনাথ স্বীকার করেননি, তাই বলে জীবনানন্দ দাশ খারাপ কবি হবেন না। এক এক যুগে এক একটা রুচি বদলায়। রবীন্দ্রনাথের চোখে হয়তো জীবনানন্দ খুব একটা ভালো কবি, চিত্ররূপময় বললেই হয়ে যাবে, আর দরকার নাই। কিন্তু জীবনানন্দ দাশ নিজের অধিকারী কবি হিসেবে পরিচিত হয়েছেন। অনুরূপভাবে আমাদের যুগেও আমরা দেখেছি শামসুর রহমান, আল মাহমুদ এরা বড় কবি। আহমদ মুস্তফা দুর্ভাগ্যের জন্য তাদের যুগে জন্মেছিলেন। কিন্তু কবিতা তো নানা রকমের থাকে। কবি ও সম্রাটকে নতুন করে বেরিয়েছে, আপনারা যারা বেরোবেন তারা আজকে দেখতে পাবেন, একটা ক্ষুদ্র প্রকাশনী থেকে আলাদা বই আকারে বেরিয়েছে কবি ও সম্রাট, পড়ে দেখার মতো বই। এটা হলো অষ্টাদশ শতাব্দীর কবি মীর তকি মীর, দিল্লি এবং লখনৌর মধ্যে, তখন তো মুঘল সাম্রাজ্যের পতনের দিন, তখন রাজার সাথে কবির কথোপকথনের মাধ্যমে তৎকালীন মুঘল সাম্রাজ্যের পতনের যুগ অথবা আধুনিক ভারতে ঔপনিবেশিক শাসন আসার পূর্বক্ষণে কী ঘটেছিল। শতরঞ্জ কা খিলাড়ি, প্রেমচন্দের গল্প অবলম্বনে সত্যজিতের ফিল্ম যারা দেখেছেন তারা জানেন যে সেই যুগটা ছিল ভয়াবহ। সত্যজিৎটা আরও পরের যুগের, ডালহৌসি যখন আপনার অযোধ্যা দখল করে। তো এই ধরনের ঐতিহাসিক জ্ঞান সম্পন্ন কবি আমাদের খুব কম। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কবিতা পড়লে আপনি শুধু ইতিহাস পড়বেন না, আপনি সবচেয়ে ভালো সাহিত্য পড়বেন। এটা নিয়ে আমি আলোচনা লিখেছি আহমদ মুস্তফা ট্রাউয়ার স্পিয়াল নামে। ঘটনাচক্রে দেখলাম যে নান্দিক প্রকাশিত ছোট্ট বইতে ওই আমার প্রবন্ধটা তারা পিছনে ছেপে দিয়েছে। যদি বা ছাপার আগে আমাকে বলেনি, এই জন্য আমি তাদের মাফ করে দিলাম। আপনারা এটা পড়ে দেখতে পারেন, এটা একটা অসাধারণ কবিতা। তাহলে আহমদ মুস্তফাকে তারপরেও আমরা কবির দেখি তিনি যে চিন্তামূলক গদ্যগুলো লিখেছেন, যেটা আমাদের জাতির দিক নির্দেশক। আব্দুল হক ভাই যেটা বললেন আমি সেটা সমর্থন করেই বলছি, যে কোনো একজন স্থপতি যদি কোনো রকমের দালান নির্মাণ নাও করেন, তিনি যে নকশা করেন, যে মডেল করেন, সেটার ভিত্তিতে তাকে গ্রেট আর্টিস্ট বলা যায়। বলা যায় না? আপনার বিল্ডিং বানাতে হয় না। আহমদ মুস্তফা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, শুধু বাংলাদেশের নয়, তিনি মানব সভ্যতার যে রূপের স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়ন দেখে যাওয়ার মতো সময় তার হয়নি, আমাদেরও হয়তো হবে না। কিন্তু তারপরেও তার যে মহৎ কীর্তি সেটা তার সাহিত্যের মধ্যে ধরা আছে। এবং তাকে যারা চিনতাম আমরা, আমাদের কাছেও তিনি নানা সময় কথা আকারে প্রকাশ করেছেন। শুধু ধরেন বাংলাদেশের রাজনৈতিক আবির্ভাব সম্পর্কে তার যে চিন্তামূলক গদ্য, 1977 তিনি আরেকটা প্রবন্ধ লেখেন, নাম হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। সেটা তখন জিয়াউর রহমান সাহেব জীবিত আছেন দেশে। তখন তিনি বলছেন সামরিক সরকার দেশের অবস্থাকে খানিকটা নৈরাজ্য থেকে মুক্ত করে গুছিয়ে এনেছেন, এ বইয়ের শেষে আছেন। সেখানে তিনি যে আশা প্রকাশ করেছিলেন, জাসদ নামে একটি দল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার দল, আওয়ামী লীগের ভিতর থেকে বেরিয়ে এসেছিল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, সেই কথার উনি শেষে আছেন। পরে দিকে দেখলাম এইটা যখন নির্বাচিত প্রবন্ধ করা হয়েছে সেখানে বাদ দেওয়া হয়েছে, শেষের কয়েকটা প্যারাগ্রাফ বাদ দেওয়া হয়েছে।
এটা মোর্শেদ শফিউল হাসান এবং সোহরাব হাসান যে সংকলন বের করেন সেখানে ওইটা বাদ দিয়েছেন। তো সেই জন্য পরে আমরা কয়েকজন দেখলাম কি আদি যে পত্রিকায় বেরিয়েছিল এটা, সেই পত্রিকা থেকে দিগন্ত নামে একটি অখ্যাত মাসিক পত্রিকা কলিমদাদ খান বলে এক ভদ্রলোক সম্পাদনা করতেন, সেইখানে এই প্রবন্ধটা বেরিয়েছিল এবং আলাদা বই আকারে বেরোনোর পরে এটা সামরিক সরকার তখন বইটা নিয়ে যায়, ফলে বইটার কপি আর পাওয়া যেত না। বাংলাদেশের রাজনৈতিক জটিলতা আলাদা বই আকারেও ছাপা হয়েছিল অফ প্রিন্ট থেকে। সেইটা সংগ্রহ করে একটা বই আমি সম্পাদনা করি 2005 সনের দিকে। এইটাই আপনারা দেখেছেন এখন প্রায় 21-22 সংস্করণ চলতেছে এই বইয়ের মিদ্রণ। এখানে আমাদের গনি ভাই বসে আছেন সামনে, তার প্রকাশন থেকে বেরিয়েছে বেহাত বিপ্লব 1971। সেখানে প্রধান প্রবন্ধ হচ্ছে আহমদ ছফার এই বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। তার সাথে আরও একটা প্রবন্ধ আছে তার 71 মহাসিন্ধুর কল্লোল, মানে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, এই যে তার অলাদ চক্র উপন্যাসের চরিত্র ছিল তরু, তনু, পরে তায়েবা হয়েছে, উনি বাস্তবে জীবিত মানুষ ছিলেন। বাংলাদেশ সাংস্কৃতিক সংগ্রাম শিবির নামে একটি সংগঠন আহমদ ছফারা কলকাতায় গিয়ে তৈরি করেছিলেন। সেইখানে অন্যান্য সদস্যের আহমদ ছফা ছিলেন একটা সাধারণ সম্পাদক, সভাপতি ছিলেন অধ্যাপক অজয় রায়। তার নানা সদস্যের মধ্যে তরু আহমেদ বলে একটা চরিত্রের নামও পাওয়া যায়। তিনি তখন জীবিত ছিলেন এবং কলকাতায় তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার লিউকিমিয়া হয়েছিল, রক্তের ক্যান্সার, সেখানে তিনি মারা যান। উপন্যাসে তিনি দেখেছেন মারা যান কোন দিন? ডিসেম্বর মাসের 4 তারিখ, যেদিন কলকাতায় ব্ল্যাক আউট, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। তখন অমৃতসর এবং অন্যান্য ভারতীয় ঘাঁটিতে পাকিস্তানিরা বোমাবর্ষণ করছে 23 ডিসেম্বর রাতে। এই প্রতিবাদ ইন্দিরা গান্ধী তখন বক্তৃতা দিতে কলকাতা এসেছিলেন। তারপর তিনি চলে গিয়ে যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তখনও ভারত বাংলাদেশকে ফর্মালি স্বীকৃতি দেয় নাই। খুব মজার বিষয়, ভুটান স্বীকৃতি দেবে, তারপরে বাংলাদেশকে ভারত পরে স্বীকৃতি দেবে। সেই দিন রাতের অন্ধকারে কলকাতায় ব্ল্যাক আউট থাকায় অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং তাতে চিকিৎসারত তরু আহমেদ মারা যান। এই ঘটনাটাকে আহমদ ছফা অ্যালেগরির পর্যায়ে উন্নীত করে বলছেন, এই যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে পরিণত হলো বাংলাদেশের মুক্তি সংগ্রাম, মানে বাংলাদেশের মধ্যে হারিয়ে গেল। এখন কি ভারতীয় পণ্ডিতরা যে সমস্ত বই প্রকাশ করেন সেগুলির নাম কি? দি ক্রিয়েশন অফ বাংলাদেশ, নট দ্য লিবারেশন অফ বাংলাদেশ বাই বাংলাদেশিস, বাট ইন্ডিয়া অ্যান্ড আদার্স হ্যাভ ক্রিয়েটেড। এবং অন্যরা আমেরিকানদের বইয়ের নাম কি? দ্য মেকিং অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মালিকানাও যে বাংলাদেশ হারিয়ে ফেলল, এই ঘটনার অ্যালেগরি মানে প্রতীকী নয়, আরও বেশি রূপক চরিত্র আহমদ ছফা তৈরি করেছেন অলাদ চক্র উপন্যাসের মধ্য দিয়ে। আহমদ ছফা আমাকে প্রায়ই বলতেন আমি একটা উপন্যাস লিখতে চাই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলে তার সাথে হাঁটতাম, তার বইয়ের নাম ইংরেজিতে বলতেন, বলে দি ওয়ার দ্যাট ওয়াজ বিট্রেড। যেই যুদ্ধের সাথে আমাদের জাতির যে যুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তা আমি তাকে বলতাম আপনি প্যাসিভ ভয়েসে বলছেন কেন, কে বিশ্বাসঘাতকতা করেছে? দি ওয়ার ওয়াজ বিট্রেড, বাট হু বিট্রেড? তখন তিনি চক্ষু ছানাবড় হয়ে যেত। এই যে যুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেখানে সারা ভারতবর্ষের অমীমাংসিত জাতি সমস্যা, ইংরেজিতে যেটাকে বলে ন্যাশনালিটিস কোয়েশ্চেন, এটা সমাধানের পথ বাংলাদেশ বাতলে দিয়েছে। আহমদ ছফা তৎকালীন কংগ্রেসের নেতাদের সাথে এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিলেন কলকাতা থাকতে। লিখিত বিতর্কে ছাপা আছে। সেটা কি বিতর্কটা হচ্ছে? তখন সকলেই বলতো, এখনও আমাদের আওয়ামী বন্ধুরা এখনও বলেন, তারা বলেন যে কি 1971 বাংলাদেশ স্বাধীন হওয়াটা হচ্ছে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের খণ্ডন। অর্থাৎ 1947 সনে ভারত পাকিস্তান এই দুই রাষ্ট্রে যে ব্রিটিশ উপনিবেশগুলিকে ভাগ করে ব্রিটিশরা চলে গেলেন, এটা কিসের ভিত্তিতে করেছেন? জিন্নার তথাকথিত 2 নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব। কিন্তু এই তত্ত্বের মালিক জিন্না নয়, এটা ভারতীয় পণ্ডিতরাই তৈরি করেছেন। জিন্না বলেন সেটাকে এন্ডোর্স করেছেন পরে। এখন আহমদ ছফার বক্তব্য হলো, যদি বাংলাদেশের স্বাধীনতা জিন্নার দ্বিজাতি তত্ত্বের খণ্ডন হয়, তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তো ভারতের সাথে মিশে যাওয়ার কথা, অখণ্ড হয়ে যাওয়ার কথা। তা তো হয়নি। তাহলে এটা কীভাবে ব্যাখ্যা করবেন? কংগ্রেসের নেতারা বলতেন এটা দ্বিজাতি তত্ত্বের খণ্ডন। তাহলে ভারত কি এক জাতি? আহমদ ছফা না, ভারত এক জাতিও নয়, দুই জাতিও নয়, তাহলে তাহাবাদ কি কমসে কম 3 জাতি অথবা বেশির বেশি বহু জাতি। ভারতবর্ষ হচ্ছে নানা ভাষার দেশ, এটা যে কেউ স্বীকার করতে বলতে পারবেন, নানা জাতীয় পরিচয়ের দেশ। এখন রাজনৈতিকভাবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট জুলাই 1947 সনে ব্রিটিশ পার্লামেন্টে যে আইন পাশ হয়, তাতে বললো কি এখন থেকে আমাদের ব্রিটিশ ডোমিনিয়ন যা ছিল এটা 2 রাষ্ট্রের মধ্যে আমরা ভাগ করে দিয়ে চলে যাব। তারা 2 না করে 3 করতে পারতেন, 3 না করে 4 করতে পারতেন, অথবা বিভিন্ন প্রদেশ আঘাতে ক্ষমতা দিলে 11টা রাষ্ট্র হতো,
অথবা ক্যাবিনেট মিশন যে বলেছিল তাকে 3টা ব্লকে ভাগ করা হবে, অনেকভাবে করা যেত। আহমদ শফার বক্তব্য হলো বাংলাদেশের স্বাধীনতা প্রমাণ করে না যে জিন্নার দ্বিজাতি তত্ত্ব মিথ্যা হয়ে এক জাতি তত্ত্ব সত্য প্রমাণিত হয়েছে। এটা ভুল সিদ্ধান্ত। দ্বিজাতি তত্ত্ব মিথ্যা, কিন্তু এক জাতি তত্ত্বও সঠিক নয়। আসলে ভারতবর্ষ বা আমরা যেটাকে দক্ষিণ এশিয়া বলি, এটা হলো বহু জাতির। এই জিনিসটা মৃত্যু হয়েছে 4 ডিসেম্বর রাতে। আহমদ শফা বলতে চাচ্ছেন সেটাই। এই বইয়ের নাম অলাত চক্র। আমরা অনেকে অলাত চক্র কথার অর্থ জানি না। এটা উনি নিয়েছেন কবি আলাউলের পদ্মাবতী থেকে। অলাহত চক্রমাধ্যে প্রেমের অঙ্কুর, রূপরস বাক্যযোগে সৃজিল প্রচুর। এটাকে পুরা শব্দ আছে সাধু ভাষায় অলাহত চক্র, এটাকে চলিত ভাষায় অলাত হয়। এটার ইংরেজি নাম হচ্ছে দ্য সার্কেল অফ ফায়ার। শুধু ফায়ার নয়, যেখান থেকে নাদ ধ্বনি উচ্চারিত হয়। আমাদের আরেকটা বইয়ের নাম ওঙ্কার, লক্ষ্য করবেন, আদি ধ্বনি যেখান থেকে উচ্চারিত হয়। তো এটা হলো ভারতীয় তন্ত্রশাস্ত্র বা দেহতত্ত্ব থেকে উদ্ভূত শব্দ, যেটাকে আমরা বলি স্পিরিট। তার ওঙ্কারটা ছিল 1969 গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা একটা গল্প। একটা বাচ্চা মেয়ে কথা বলতে পারে না, যেহেতু তার গলায় সমস্যা আছে, কিন্তু সে মিছিলের সাথে স্লোগান মিলিয়ে, মিছিল বলছে বাংলাদেশ, বাংলা, বা বা বা, এই বাচ্চা চিৎকার করার মতো নয়, এটা একটা বোবা বউ। একটা বাচ্চাকে উনি দেখেছেন উপন্যাসে, এটা একটা বউয়ের কাছে নিয়ে আসছেন, যে কথা বলতে পারে না, কিন্তু সত্যি সত্যি জনগণের আন্দোলনের তোড়ে তার গলা খুলে গেল এবং তিনি শব্দের উচ্চারণ করে বেহুশ হয়ে গেলেন। মানে আহমদ শফার এই যে কল্পনা শক্তি উপন্যাসিক হিসেবে, সেটা বাংলাদেশের আর কোনো উপন্যাসিকের সাথে মেলে না। আমরা জানি বঙ্কিমচন্দ্র ভালো উপন্যাসিক, রবীন্দ্রনাথ তো খারাপ উপন্যাসিক নন, কিন্তু আমি দেখি না যে কেউ রবীন্দ্রনাথকে বঙ্কিমের সাথে তুলনা করেন, যে যার জগতে আছেন। তুলনা যদি করতে হয়, ভোট কে বেশি পাবে আপনারাই বলবেন, আমার না বলাই ভালো। কারণ সাহিত্যের মধ্যে হচ্ছে কি, সাহিত্যের মধ্যে শ্রেষ্ঠ বলে কিছু নাই, সাহিত্য অনেকান্ত। এই যে বিখ্যাত জার্মান ফরাসি দার্শনিক জিল ডলুজের বই আছে, তার বন্ধু ফেলিক্স গুয়াতারের সাথে, 1000 প্লাটু। আমাদের শত শত শিকড় থাকতে পারে, কাজে একজনের জায়গা হলে অন্য জায়গা খারিজ হয়ে যাবে, এমন দুর্ভাবনার কোনো কারণ নেই। আমি বলছি আহমদ শফা এমন ইউনিক লেখক, যা আসলে তুলনা করার মতো অন্য লেখক আপনি পাবেন না, অন্তত বাংলা সাহিত্য পাবেন না। বিশেষ করে তার যে 8খানা উপন্যাস বেরিয়েছে, আর একটা তিনি শেষ করতে পারেননি। ওস্তাদ আলাউদ্দিন খান জীবন নিয়ে যে উপন্যাস তিনি শুরু করেছিলেন, শুধু একটি চ্যাপ্টার ছাপা হয়েছে, সেটাও পড়ে দেখেন, যে তুলনা রহিত। তো এই বড় হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে আহমদ শফা বুদ্ধিজীবী কবরস্থানে কবর পাননি। 2001 সনে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা ক্ষমতাচ্যুত হলেও তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। তত্ত্বাবধায়ক সরকারের ওই ট্রানজিশনের সময় তখনও আওয়ামী লীগ আমলে যারা তত্ত্বাবধানে ছিলেন কবরস্থানের, তারাই ক্ষমতায় ছিলেন, তারা আহমদ শফাকে কবর দিতে দেন নাই। এটা সামান্য ঘটনা। এই জন্য বলে মোহন রায়হানের প্রসঙ্গে বলতেছি, এখন মহিউদ্দিন সাহেব যে বক্তৃতাটা লিখেছেন, যারা আহমদ শফাকে দেখে নাই তারা ওইটাকে সত্য মনে করার একটা বিপদ আছে, কাজে এর একটা জবাব দেওয়া উচিত। একই ধরনের আচার অন্যরাও করেছেন, যেটা যেমন চা কার স্বাদ লেগেছে কার বিস্বাদ লেগেছে, এটা নিয়ে কিছু বলার নেই আমাদের। ওইটা তার নিজের চরিত্রটাই প্রকাশ করে, লোকটা কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ টাইপের, সেটা রইলই। অন্যরাও লিখেছেন, তারা নিজেদের সকলে নিজ পাত্র অনুসারে অন্যকে মাপে। আহমদ শফা একটা কথা আমাদের প্রায় বলতেন, সেটা কি, যে 10 সেরের মধ্যে মিয়া 5 সের রাখা যায়, কিন্তু 5 সেরের মধ্যে 10 সের রাখা যায় না। এখন আমরা যারা স্মৃতি কথা বলছি আহমদ শফার, আমরা হলাম 5 সের, 2.5 সের, 1.5 সেরের লোক, আমরা 10 সের রাখবো কীভাবে? এটা তো উপচে পড়ে যাবে। কিন্তু আমরা আহমদ শফার স্মৃতি চর্চা করছি এই কারণে যে আহমদ শফা শুধু একজন ব্যক্তি নন, তিনি হলেন এমন একটা যুগের মানুষ যাকে আমরা কয়েকজন, এখন আপনারাই বলেন, যার দৃষ্টিভঙ্গি গোটা একটা জাতিকে নিয়ে গড়ে উঠেছে। সবসময় আহমদ শফার কোনো লেখায় তিনি বাংলাদেশ বাংলাদেশ করতেন। এমনকি হুমায়ুন আহমেদের মতো লোক বলছেন, আমাদের একজন হন্টন পীর ছিল, হুমায়ুন আহমেদ নিজের 2.5 সেরের মাপে তাকে বানাইছেন হন্টন পীর, সেটা হুমায়ুন আহমেদকে মাফ করে দেওয়া যায়। কিন্তু তিনি যেটা বলছেন, এই লোকটা বাংলাদেশ বাংলাদেশ করে চিৎকার করে উঠত। তাতে তার বয়স কত তখন? অতি অল্প। আমি ছোটো বয়সে আহমদ শফা যে সমস্ত কবিতা লিখতেন, একটা ধরেন 60-এর দশকে আমি একটা কবিতা পেলাম, এটার রচনাবলী তো আছে, সংবাদ বা কোনো পত্রিকা ছাপা হয়েছে 1965-66 সনের দিকে। লোকটা কেমন ছিল তার একটা ইঙ্গিত এখানে পাবেন। অনেক কবিতা উনি তখন লিখেছেন যেগুলো তার বইতে নেওয়া হয়নি। তার কবিতার বই বের হয়েছে 1975 সনে, একই বছরে দুটো। একটা নাম দুঃখের দিনের দোহা, তার আগেরটার নাম জল্লাদ সময়, আমাদের এ সময় সুসময় নয়, এটা দিয়ে শুরু হয়েছে, ছোট্ট বই।
অর্থাৎ কবি হিসেবে আমার সব বিখ্যাত ছিলেন না, কিন্তু যুগের বেদনাটা তার ছোট ছোট বইতে তিনি ধরেছেন। এটা দেখেন, আমার সব বয়স তখন 20-22 বছরের মতো। কবিতার নাম হচ্ছে রক্তের স্মারক লিপি। মানে ভাষাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন লোকটা ভবিষ্যতে কী হবে তার ইঙ্গিত আছে। বলছেন, অন্তরের সমস্ত আকাঙ্ক্ষা আজ মহৎ একটি উজ্জ্বল সম্ভাবনার কোরকে ফুটে উঠুক। মাটির রসে বেড়ে ওঠা দীর্ঘ সবল তাল তমাল শাল জারুলের পত্র পল্লবে উতলা বাতাসের শ্বাসে যে ধ্বনি বেজে ওঠে, দোয়েল কুকিলের কণ্ঠে যা সুমধুর গান, তা নিরবধি কাল থেকে অগুনতি মানুষের মর্মফলকে রক্তময় ধারায় বয়ে গেছে অন্তরের কন্দরে কন্দরে। পয়মন্ত দুগ্ধধারায় মুখে মুখে পিতৃপুরুষের ভাষা হয়ে। তারপরে বলছেন, মুখের ভাষা দীর্ঘদিনের বাঁচার, মুখের ভাষা অগুনতি মানুষের জীবন সংগ্রামের প্রতীক, মাটিতে অমরাবতী রচনার স্মারক অঙ্গুরীয়। যখন কেড়ে নিতে চাইল, যখন চোখের সামনে মেলে ধরল কবরের বিবর্ণ কাফন, যখন উজ্জ্বল দিনের বদলে নিশুতিকে বেঁধে বলল, তোমরা এরই বোরকায় ঢাকো আশা ভাষা বীর্য ব্যঞ্জনা সব, আর নিজেরাও থাকো নিশ্ছিদ্র অন্ধকারে শুয়ে। তখন আমরা কি করব? এটা একটা 20-22 বছরের ছেলে লিখছেন, 60-এর দশকের মাঝামাঝি। আপনার ভাষা আন্দোলন তখন পুরনো হয়ে গেছে। কিন্তু এখন এই লোককে এখন লোকে বদনাম করছে যে আহমদ ছফা তো বাঙালি জাতীয়তাবাদী ছিলেন। এখন আমি আপনাদের বলি, ইংরেজি ভাষা শেখা এবং ইংরেজি মিডিয়ামে আপনার বাচ্চাকে কিন্ডারগার্টেন থেকে পড়ানো দুটোকে এক জিনিস। এখন আমরা কোনটা করতেছি? এখন আমি যদি বলি যে না, ইংরেজি মিডিয়ামে নয়, বাংলা মিডিয়ামে বাংলা ভাষার মাধ্যমেই বাংলাদেশে পড়াবেন, যে দেশে যে ভাষা পড়াবেন, তখন বলছেন না না, আপনি তো ইংরেজি শেখার বিরোধিতা করছেন। এই জন্য বলছি, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং জাতীয়তাবাদ কিন্তু এক জিনিস নয়। এই পার্থক্যটা কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়তে হয় না, এটা বোঝার জন্য। জাতীয়তাবাদ হচ্ছে সেই জিনিস যে মনে করে যে আমার জাতি পৃথিবীর সেরা জাতি। এই জাতীয়তাবাদের বিরোধিতা রবীন্দ্রনাথ করেছিলেন, জাপানে গিয়ে বক্তৃতা দিয়েছিলেন। জাপানিরা রবীন্দ্রনাথকে ছি ছি করেছিল 1917 সনে। রবীন্দ্রনাথের ইংরেজি বই আছে ন্যাশনালিজম। অর্থাৎ হিটলার যা করেছেন, মুসলিনি যা করেছেন, জাপানের তোজোরা যা করেছেন, ওইটা ছিল জাতীয়তাবাদ। ওইটা হচ্ছে নিজের জাতির শ্রেষ্ঠত্ববাদ। আর যেটা গরিব জাতি নিজের জাতি হিসেবে নিজের আত্মপরিচয় বা আত্মভাবকে পৃথিবীতে 8-10 জাতির মতো প্রতিষ্ঠা করতে হয়। যদি ফরাসিদের একটা দেশ থাকে, জার্মানদের একটা দেশ থাকে, ইংরেজদের একটা দেশ থাকে, যারা বাংলা ভাষায় কথা বলে তাদের একটা দেশ থাকবে না কেন? এই দাবি করাটা জাতীয়তাবাদ নয়। এটার একটা আন্তর্জাতিক নাম আছে 1920 সন থেকে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাইট অফ নেশনস টু সেলফ ডিটারমিনেশন। যেটা প্যালেস্টাইনরা দাবি করছে, কাশ্মীরিরা দাবি করছে, পৃথিবীর বহু জাতি, আমি এর তালিকা না ধরলেও চলবে। অনেকের সফল হয়েছে, অনেকের সফল হয়নি। আমাদের ভাগ্য ভালোই বলবো, 1971 বাংলাদেশ বলে একটা ক্ষুদ্র রাষ্ট্র দাঁড় করাতে পেরেছে সাউথ এশিয়ায়। আহমদ ছফা এইটার পেছনে তার মেধা, শ্রম, চিন্তা নিয়োগ করেছিলেন। কিন্তু সেখানে তিনি শেষ করেন নাই। উনি বলছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা একটা পথপ্রদর্শক ঘটনা, যে সারা ভারতীয় উপমহাদেশে অমীমাংসিত জাতীয় সমস্যা আছে। দক্ষিণে তামিলেরা আছে ভারতে, তারা হিন্দি ভাষার আধিপত্য চায় না। ভারতে এখন দেখেন 3 ভাষার ফর্মুলা দিয়েছে। বাচ্চাদেরকে তার নিজের ভাষাও শিখতে হবে, হিন্দি শিখতেই হবে ভারতের জাতীয় ভাষা বলে, এই যে জোর করে চাপিয়ে দেওয়া। এবং তাতে তো ইংরেজি তো শিখতেই হবে। কোনো কোনো জায়গায় সাঁওতালি এলাকায় 4 ভাষা শিখতে হবে, তাকে সাঁওতালি শিখতে হবে, বাংলা শিখতে হবে, তারপর তাকে হিন্দি শিখতে হবে, তাকে ইংরেজি শিখতে হবে। এইগুলো নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের সম্প্রতি একটা রায় দিয়েছে, বলে ইংরেজিকে ভারতের একটা ইন্ডিজেনাস বা নেটিভ ল্যাঙ্গুয়েজ গণ্য করা যায় না। এই যে গত সপ্তাহের কথা বলছি। তো বাংলাদেশে তো সেই সমস্যা ছিল না, কিন্তু এখন দেখেন বাংলাদেশের উচ্চশ্রেণী ধীরে 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 সমস্ত ক্ষেত্র থেকে বাংলাকে তুলে ফেলছে। যদি স্কুল কলেজে বাংলা না থাকে, বিশ্ববিদ্যালয়ে বাংলা না থাকে, বাংলা একটা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ভাষায় পরিণত, তাতে আপনার চাকরি হবে, আপনি জাতিসংঘে সভাপতি হবেন, আপনি আরও বড় বড় পদ পাবেন, কিন্তু আপনার দেশের ভিতরে শূন্যতা তৈরি হবে। এবং অনেকে বলবে যে চাটগাঁয়া ভাষার কোনো অক্ষর নাই, চাটগাঁয়া ভাষা কোনো লিখিত সাহিত্য হয় না, কিন্তু চাটগাঁয়া লোকেরা তো চাটগাঁয়া ভাষা ভুলে যায় নাই। একই কথা সিলেট সম্পর্কে প্রযোজ্য। সিলেটের সিলেটি নাগরিক বের করতে যাচ্ছে। এখন বাংলা ভাষাকে যদি আপনি এখন যেটাকে আমরা প্রমিত বাংলা বলি,
পশ্চিমবঙ্গ পূর্ব বাংলা মিলে যে ভাষায় আমরা লিখি, প্রায় 30 কোটি লোকের ভাষা, এটাকে আপনি সেই পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন। এটা একটা আঞ্চলিক বা রিজিওনাল ভাষায় পরিণত হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের নগদ লাভের মধ্যে আমি এটাই দেখতে পাচ্ছি। না হলে আপনি ঢাকার যেটাকে সিভিল সোসাইটি বলেন, ঢাকার বড় লোকদের বাড়িঘরের নাম নম্বর আপনি ব্যতিক্রমহীনভাবে দেখবেন শুধু ইংরেজিতে, শতকরা 10 ভাগ আপনি বাংলা দেখবেন না। এই ঘটনাটা কিন্তু আমাদের চোখের সামনেই ঘটছে, অথচ আমরা বলছি আমরা শনয় শনয় উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি, এটা নাম গ্লোবালাইজেশন, পৃথিবী আমাদের ঘরে আসছে। এগুলির বিরুদ্ধে আহমদ ছফা তখনই বলতেন। এই যে ছোট্ট কবিতাটা আমি পাঠ করে শুনলাম, রক্তের স্মারকলিপি, ইনি বলছেন এই রক্তের মধ্য দিয়ে যদি একটা জাতীয় চেতনা গড়ে ওঠে, সেটাকে জাতীয়তাবাদী বলে আপনার হীন করার কোনো প্রয়োজন নেই। আহমদ ছফার এই চিন্তাধারাকে অবলম্বন করে আমরা কেউ কেউ, আপনারাও এখানে আসেন, আমরা যদি সম্মান করে বলি আহমদ ছফাকে আমরা বলি মহাত্মা, কেউ কেউ আপত্তি করেন যে আহমদ ছফাকে মহাত্মা বলেন, আহমদ ছফা তো আমার পাশে ছিল, আমার কাছে 17 টাকা ধার করেছিল, এটা ফেরত দেয় নাই কোনো দিন। এই হচ্ছে স্মৃতি না বিকৃতি। আমি সম্মান রেখে যে সম্প্রতি প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, যিনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন, এই ব্যবসাতে তিনিও লিপ্ত ছিলেন, আরও বহু লোক ছিল। তার অর্থাৎ আহমদ ছফা যদি তাদের সমবয়সী বা তাদের বয়সের ছোট, তারা আহমদ ছফার মহত্বটা ঠিক বুঝে উঠতে পারেননি, এবং আহমদ ছফাকে যখন মহাত্মা বলি তখন তারা রেগে যান। এখন আত্মা কথাটা দিয়ে আমি শেষ করি। ইউক্রেন, যে এটা এখন যুদ্ধ চলতেছে, ইউক্রেনের বিখ্যাত লেখক হচ্ছে নিকোলাই গোগল। তার একটা ইংরেজি উপন্যাস আছে, মানে রুশ তো আমরা পড়তে পারি না, ইংরেজি বলে ড্যাড সোলস। তো এই বইয়ের নাম ড্যাড সোলস হলে কোনো সোল মানে কি, সেখানে নিয়ম ছিল যে যদি আপনি 1000 পর্যন্ত ভূমিদাসের মালিক না হন, আপনাকে অমুক জমিদারের মেয়ে দেওয়া হবে না। তো এক ভদ্রলোক আছেন, পুরনো জমিদারের ছেলে, তার মাত্র 500 ভূমিদাস আছে, সার্ফ যেটা বলে আর কি। এখন 1000 না হলে তাকে যে বাড়ির মেয়ে এসে বিয়ে করতে, সে বেড়ে দেবে না। তখন সেই জমিদার মেয়ে বিয়ে করতে হলে তার আরও 500 ভূমিদাসের মালিক হওয়া দরকার। এখন তার তো অত টাকাও নাই, কি করবে? তখন খবর হলো ওখানে 10 বছর পর পর তখন আদমশুমারি হতো। এটা 1850 দশকের বই। তো বলে যে এক কাজ করেন, লোকটি ইতিমধ্যে আদমশুমারিতে পাশের যে জমিদার নেই, তার অনেক ভূমিদাস ছিল, এর মধ্যে অনেকে মারা গেছে, সেগুলি এখন বাস্তবে নাই, কাগজে আছে তিনি 1000-এর বেশি ভূমিদাসের মালিক। এখন যদি তার কাছে গিয়ে কিছু মৃত ভূমিদাস কেনা যায়, দলিল দিয়ে ট্রান্সফার করা যায়, তাহলে আমিও নিজেকে 1000-এর মালিক বলে ঘোষণা করতে পারবো। ওই মেয়ে বিয়ে করার জন্য ভদ্রলোক করলেন কি, ওই পাশের জমিদারের কাছে গিয়ে বলেন যে আপনার 500 ভূমিদাস আমাকে বিক্রয় করেন, সারা তো মারা গেছে, সুতরাং আমি 500 টাকা দিব। কাগজে ট্রান্সফার করলে হবে, আমি দলিলে দেখাতে পারবো আমি 500 দাসের মালিক। ওই 10 বছরের ফাঁকে তা করে সে বিয়ে করে। এইটা নিয়ে ব্যঙ্গ করেছিলেন নিকোলাই গোগল, মানে অসাধারণ লেখক। তো সেখানে সোল কথাটা আছে। এখন সোলের বাংলা কি? আত্মা। আমরা বলি মানুষকে আত্মা বলা হয়, কারণ মানুষ হচ্ছে সেই প্রাণী যার মধ্যে শুধু মন, শুধু প্রাণ নয়, মনের উদ্ভব হয়েছে। মন জিনিসটা প্রাণের অধিক, যেটা দিয়ে মানুষ বাক্য রচনা করে কথা বলতে পারে। মনের নিকটতম প্রকাশ, নিকটতম তুলনা হচ্ছে বাক্য, মানে ভাষা। তো সেই জন্য আমরা আহমদ ছফাকে আত্মা যদি বলি, এই আত্মা কথাটা ভারতীয় শব্দ। আত্মা শব্দের আক্ষরিক অর্থ কি? কিছুই না, বাতাস। এটা বোঝা যায় যখন জার্মান ভাষায় যান। জার্মান ভাষায় টু ব্রিথ, নিঃশ্বাস নেওয়াটা বলে আত্মেন, ATMEN। ইংরেজিতে তার লক্ষণ পাবেন। বায়ুমণ্ডলকে কি বলে? অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার বলি না? তো মানুষকে আত্মা বলা মানে হচ্ছে এই তো মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙিলে হইবে লণ্ডভণ্ড। আপনার এই নিঃশ্বাস আসলো, এই নিঃশ্বাস গেল, নিঃশ্বাসটাই তো প্রাণ, এটাকে আত্মা বলা হয়, ব্রিদিং, এয়ার। সেই জন্য আমরা মানুষকে সম্মান করে আত্মা বলি। তাহলে যে মানুষ বড় মানুষ তাকে মহাত্মা বলা হয়। মহাত্মা শুধু গান্ধীকে বলা হয় এটা ঠিক নয়, বহু লোককেই মহাত্মা বলা হয়। কিন্তু যে কোনো লোককে যদি সম্মান করেন, মৃত ব্যক্তিকেই মরহুম বলি, আমরা মহাত্মাও বলতে পারি। এবং জীবিতদের মধ্যে যাকে আপনার ইচ্ছা, জনাব বলেন, সাহেব বলেন, বাবু বলেন, আপনি মানুষকে সম্মান করার জন্য শব্দ ব্যবহার করে। তো আহমদ ছফাকে মহাত্মা বলাটা উচিত কিনা সেটা বিচার করতে হলে আপনার কী করবেন? মহিউদ্দিন আহমদের স্মৃতিকথা পড়া নয়, আহমদ ছফার রচনাবলী পড়তে হবে আমাদের। এবং যারা রচনাবলী পড়ছেন তাদেরকে বলে যে এইরকম একজন মানুষ আমাদের দেশে জন্মেছিলেন, এই সমস্ত জিনিস অর্ডার দিয়ে জন্মানো যাবে না। নুরুল আনোয়ার আরও একটা কথা সঠিকভাবে বলতে মানে ব্যর্থ হয়েছে। আহমদ ছফা বাংলা একাডেমি থেকে একটা বৃত্তি পেয়েছিলেন, এটা দিয়ে আমি শেষ করি। সেইটা বৃত্তি পেয়েছিলেন কখন? 1970 সনে। 71-এর গোড়ায় আহমদ ছফা যখন MA পরীক্ষা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানে, তার ছাত্র জীবনের বহু কাহিনী আছে। তিনি পাস করেছেন BA ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে। এইখানে আসা আপনার
মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছেন। তিনি আগে বাংলায় পড়তেন, বাংলা বাদ দিয়েছেন, পরে এসে রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন। এমএ পরীক্ষা দেওয়ার পরে পাস তো হয় নাই, তখনও বৃত্তি দিয়ে আবেদন করতে হলে তো পরীক্ষা পাস হতে হয়। তা আমসভা বলে কি পরীক্ষা তো দিয়েছি আমি, অথবা আরেকটা পরীক্ষা মাত্র বাকি আছে, আমি আবেদনটা না করলে আগামী বছর বৃত্তি পাবো কী করে? তখন মুনির চৌধুরী বিরোধিতা করেছিলেন তার। শেষ পর্যন্ত এনামুল হকের সমর্থনে, ডক্টর মোহাম্মদ এনামুল হক এর সমর্থনে আমসভা সে বৃত্তিটা পান। আমি লম্বা গল্প ছোট করে বলছি। তখন তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, তিনি চলে গেলেন। তো মুক্তিযুদ্ধের পরে এসেও তো তার বৃত্তিটা রয়েছেই, এবং মুক্তিযুদ্ধের সময় তিনি যে চলে গেলেন তখন তার একটি লেখা লিটারারি আইডিয়ালস অফ বেঙ্গল বাংলা একাডেমির জার্নালে বেরিয়েছিল, সম্পাদক কবির চৌধুরী। এটা ইতিহাসের খাতিরে বলা দরকার, এটা গীবত নয়। কবির চৌধুরীরা 9 মাসে চাকরি করেছেন পাকিস্তানি অকুপেশন আর্মির সময়। সেই জন্য তো ওই সময় জুলাই মাসে যে পত্রিকা বেরিয়েছে বাংলা একাডেমির জার্নাল, জুলাই 1971, সেখানে আহমদ সফরের লেখা ছাপা আছে। মনে হইতে পারে আহমদ সফর কোলাবোরেটার। লেখা তো তিনি আগে দিয়ে দিয়েছেন বৃত্তির জন্য মার্চ মাসের আগেই। তো কলকাতা গিয়ে আহমদ সফর একটা বই বের করেন। এইটা অনেকে খেয়াল না, মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত প্রথম বইটি বাংলায় আহমদ সফর লেখা, এবং সেটা বের হয় 1971-এর 28শে জুলাই, যেদিন তিনি 30 বছর পরে 2001 সালের 28 জুলাই মারা যান। সে বইয়ের নাম জাগ্রত বাংলাদেশ। কলকাতা থেকে এটি করছেন তিনি। বাংলাদেশ ইন চেঞ্জ বলে একটা ইংরেজি বই বের হয়, গাজীউল হক সাহেবের লেখা, আর আহমদ সফাটা হলো প্রথম বাংলা বই। তো যা হোক, আহমদ সফা বাংলাদেশে আসার পরে ওই বৃত্তির সূত্রে মহিউদ্দিন সাহেব একটা জিনিস বুঝতে পারছেন, উনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিনা আমি জানি না, বলে বাংলা একাডেমি তো পিএইচডি দেয় না, তা আহমদ সফা বাংলাদেশের গবেষণা বৃত্তি নিয়ে কী করবে? পিএইচডি তো করে লোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু বাংলা একাডেমির স্কলারশিপটা পেতে পারে তারা। এইটা উনি না জেনে এখানে বিরাট কয়েকটা পাতা নষ্ট করেছেন। যা হোক, আহমদ সফা শেষে ছেড়ে দিলেন কোন, এই কথাটা বলে আমি শেষ করি। আহমদ সফা তো গবেষণা করার জন্য গেছেন প্রফেসর আব্দুর রাজ্জাকের কাছে। উনি তো পিএইচডি করেন নাই, প্রফেসর হন নাই। তা আব্দুর রাজ্জাক বলেন যে আপনারা তো আমি আপনার সুপারভাইজার তো আমি হইতে পারুম না, কারণ আমি তো মোটে লেকচারার। এটা হলে কমপক্ষে রিডার হওয়া লাগে। তখন একজন রিডারের অধীনে উনি রেজিস্ট্রি করবেন, কিন্তু রাজ্জাক সাহেব তাকে নির্দেশনা দেবেন। এই শর্তে তিনি কাজ শুরু করলেন। নাম দিলেন কি, এই যে এত সন থেকে এত সন পর্যন্ত, ইংরেজি এই 1100 সন থেকে 1858 পর্যন্ত বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, এরকম একটা প্রবন্ধের নাম দিলেন। তো রাজ্জাক সাহেব তাকে বলে, এটা আহমদ সফার বই, যদ্যপি আমার গুরু একটা বিখ্যাত বই, সেখানে আপনারা পাবেন আছে। বলে আপনি তো একেবারে গন্ধমাদন পর্বত কান্দে লইছেন, এইভাবে কি পিএইচডি করে নাকি কেউ? পিএইচডির বই তো ছোটো হইতে হবে। তখন যা হোক, আহমদ সফা পড়াশোনা করেছেন। রাজ্জাক সাহেব তাকে বলছেন লেনিনের ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া, এই বই পড়েন গিয়া, ওইটা পড়েন গিয়া। আহমদ সফা এগুলো আবার নোট নিছেন। আসলে গবেষকের যে মেজাজ, এটা আহমদ সফার নাই। তিনি তো সারবস্তুটা চান, চোখলাটা ফেলে দিতে চান। এরকম করতে করতে 75 সনে আসলো। রাজ্জাক সাহেব আহমদ সফা এই কথাটা কেউ লেখে নাই। আহমদ সফা যখন দেখলেন যে ঢাকায় বিপদে পড়েছেন, তাকে এই তাড়া করছে, ওই তাড়া করছে, এর আগেই তিনি কিন্তু পালিয়ে বেঁচে থাকার জন্য আপনার কুমিল্লা গিয়েছিলেন। সেই লম্বা কাহিনী আমি বলছি না। যখন ফিরে এলেন 75-এর পরে, তখন তো তার থিসিস লেখার কথা। তিনি থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে। কী যুক্তিতে? তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক, রেজিস্টার্ড, বৃত্তিটা বাংলা একাডেমি থেকে পাচ্ছেন। তখন তিনি বলেন, তার 1964 সনে সাম্প্রদায়িক দাঙ্গা যখন হচ্ছিল পুরনো ঢাকায়, তখন আহমদ সফা তার বন্ধুদেরকে, হিন্দুদের বাড়ি রক্ষা করার জন্য রাত জেগে তার বন্ধু অরুণকান্তি দেব এবং অন্যান্যদের নিয়ে ওদের বাড়িতে থাকতেন। এই যে বালুশঙ্কর হাজরা, বিখ্যাত ফুটবল খেলোয়াড়, এদেরকে নিয়ে উনি ওদের বাড়ি পাহারা দিতেন। সেখানে হঠাৎ পুরনো বইয়ের স্তূপের মধ্যে তিনি একটা বই খুঁজে পান। এটা হলো ফাউস্ট, লেখকের নামের পাতাটা মুছে গেছে। এইটা নিয়ে তিনি আসে সৈয়দ সাজ্জাদ হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপকের সাথে দেখা করতে আসেন। তাকে বললেন, স্যার এই বইটা পেয়েছি, খুব ভালো লাগতেছে, এই বইটা কার আমি বুঝতে পারছি না। বলে, বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি ফাউস্টের নাম শোনো নাই, গেটিকে চেনো না? আমাদের অধ্যাপকরা যেরকম অহমিকাপূর্ণ হয়, সেভাবে তাকে একটা ধাত্তানি দিল। তারপর তিনি বুঝতে পারলেন এই বইয়ের লেখকের নাম ইয়োহান ভোলফগ্যাং ফন গোয়েটে। বই ইংরেজি অনুবাদ করেছেন উনি। তো সেইটা উনি যে 64 সনে শুরু করেছিলেন, অনুবাদ শেষ করতে পারেন নাই। তখন তো ইংরেজি ভালো জানতেন না। 70 সনের পর আবার সে অনুবাদ শুরু করেছেন। তারপরে হাসান হাফিজুর রহমান, যিনি সমকালে দায়িত্ব নিয়েছেন সিকান্দার আবু জাফরের মৃত্যুর পরে। সিকান্দার আবু জাফর মারা গেছে অগস্টের 5 তারিখ, শেখ মুজিব মারা গিয়েছেন অগস্টের 15 তারিখ। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সিকান্দার আবু জাফরের জানাজা পড়ার জন্য তিনি কুমিল্লা থেকে ঢাকায় আসেন। এখন যাওয়ার আগে তাকে শেখ কামাল তাড়া করেছিলেন 14 আগস্ট রাত্রে। সেদিন তার পরের দিন যদি শেখ মুজিব মারা না যেতেন, আহমদ সফার লাশ পাওয়া যেত। এ হচ্ছে এটা আহমদ সফার ভাষ্য। যা হোক, সেই আহমদ সফা 75-এর পরে এত বেশি ফাউস্টে মগ্ন হলেন। শিল্পী সুলতানের সাথে পরিচয় হলো 76 সনে, আমারও পরিচয় তখন।
আমি আহমদ সবার সাথে শিল্পী সুলতানের চিত্র প্রদর্শনী দেখার জন্য শিল্পকলা একাডেমিতে গেছিলাম, মনে আছে আমার। তো সেই সময় আহমদ সামা আগ্রহ হারিয়ে ফেলছেন গবেষণা করতে। ওই গন্ধমাদন পর্বতে তিনি আর মজা, ওখানে আর কোনো বিশল্যকরণী খুঁজে পাচ্ছেন না। তো তিনি বলেন, আরে গেটের ফাউস্ট অনুবাদ করছি আমি, জীবনে এর চেয়ে বড় কর্ম আর কি হইতে পারে। এখন আমি শেষ করি, আমার কাছে আমার সাথে আহমদ সবার কোনো মিল ছিল না, এখনও নাই। বলে রাখি, আহমদ সবার যে লেখককে পছন্দ করেন আমি তার বিপরীত লেখককে পছন্দ করি। আমি বদলে আর পছন্দ করি, তিনি গেটে পছন্দ করেন। এইরকম গেলে আমাকে বলতেন, মিয়া তুমি একটা প্রতিশ্রুতিশীল লেখক রয়ে গেলা, কিছু লিখতে পারলে না। এমন তার জীবনকাল আমি কিছু লিখতেও পারি নাই। তো আহমদ সাহেব মারা যাওয়ার পর আমি লেখা শুরু করেছি। আপনাদের দোয়ায় আমি আহমদ সাহেবের পর দুটো বই প্রকাশ করেছি, একটা নাম আহমদ সাফার সঞ্জীবনী, আর একটা নাম আমরি আহমদ সাফা। কিন্তু এইগুলি আমার একমাত্র লেখা নয়, আহমদ সাহেবের উপরে আমি আরও যত প্রবন্ধ লিখি তাতে আরও 3টা বই হবে, কিন্তু আমার প্রকাশক নাই, মানে গনি ভাইরা প্রকাশ করে না বলেই এগুলি পেছনে পড়ে রয়েছে। তা আপনাদের ধৈর্যের জন্য আমি অসাধারণ কৃতজ্ঞ এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই বক্তৃতা মালা অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম।